আচ্ছা, তো অর্পণ পেয়েছে একটা কন্টেন্ট যেটার দাম হচ্ছিল 100 টাকা বা 200 টাকা বা 300 টাকা, যাই হোক, যেটা হচ্ছিল 483 পেজের, রাইট? তার মধ্যে শুধুমাত্র অবজেক্টিভ কোশ্চেন লেখা আছে, নো সাবজেক্টিভ। তার মানে কি, কোশ্চেন প্লাস অ্যান্সার, কিউএনএ করা আছে, ঠিক আছে? নো অবজেক্টিভ, সরি, নো সাবজেক্টিভ। এবার এটা কি ওর পড়া দরকার কি পড়া দরকার নয়? ওকে, ওর প্রিপারেশন হচ্ছিল 4 থেকে 5 মাসের প্রিপারেশন। তো এই কোশ্চেনটার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, তার কারণ 4 থেকে 5 মাসে একজন অ্যাসপিরেন্ট যে পড়াশোনা শুরু করেছে, সে কখনোই, আমি বলতে পারবো না যে 4 থেকে 5 মাসের মধ্যে যে সিলেবাসটা শেষ করে নিয়েছে। কারণ কি, একটা বই, যে কোনো বই, লুসেন্ট হতে পারে, অথবা তরুণ গোয়েল হতে পারে, অথবা তুলসী টুলসী যা আছে, যা প্রকাশনী আছে, সবকিছু হতে পারে। সেটার একটা বই হচ্ছিল, একটা বেসিক বই শেষ করতেও কিছু না হলেও 7 থেকে 8 মাস লাগবেই। হ্যাঁ, সব সাবজেক্ট গুলো, মানে বইটা পুরোপুরি প্রথম পেজ থেকে শেষ পেজ অবধি শেষ করতে 8 মাস লাগবে। ঠিক আছে? এবার তাহলে এই এই যে 483 পেজের যেটা আমরা কিউএনএ পেয়েছি, হ্যাঁ, সেইগুলো কি আমাদের জন্য বেনিফিশিয়াল হবে? উত্তর হচ্ছিল এক কথায় না। কোনো রকম ভাবেই ওই কিউএনএ আমাদের জন্য বেনিফিশিয়াল হবে না। তার কারণ কি, তুমি এখনো পুরোপুরি সিলেবাস শেষ করনি। তুমি কি করে এক্সপেক্ট করো যে এগুলো হচ্ছে, তুমি কোশ্চেন অ্যান্সার পড়বে আর সেগুলোর মধ্যে কমন পেয়ে যাবে? 99% চান্স আছে, 99% চান্স আছে যে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো ওর থেকে কমন আসবে না। তার কারণ কি, 10 কে কোশ্চেন পড়া মানে 10,000 কোশ্চেন পড়া খুব একটা সহজ ব্যাপার নয়। ঠিক আছে? 8 থেকে 9 মাস আমি তো কম বললাম। ইনফ্যাক্ট 1 বছরও লেগে যায় একটা বই শেষ করতে। তা সে যদি 8 মাসেও শেষ করতে পারে, তাহলেও 10 থেকে 12 কে অ্যান্সার, কোশ্চেন আর অ্যান্সার পড়া পিডিএফ এর, সেটা কখনোই সম্ভব না। ঠিক আছে? 99% চান্স আছে যে তুই শেষই করতে পারবি না। ঠিক আছে? যদি শেষও করে ফেলিস, তাহলে 1% চান্স আছে যে তুই তার থেকে কমন পাবি। 1% চান্স। তার কারণ কেন? ভালো করে বোঝ। তুই যখন একটা জিনিস, তুই যখন একটা সিলেবাস পুরোপুরি কমপ্লিট করছিস, লুসেন্ট হোক, তরুণ গোয়েল হোক, যে কোনো জিনিস হোক, যে কোনো একটা বই প্রথম থেকে শেষ অবধি কমপ্লিট করছিস, তোর না মাথার মধ্যে একটা আইডিয়া হচ্ছে। কি আইডিয়া বলতো? কি, আমার সিলেবাসটা এইখান থেকে শুরু, এ থেকে শুরু, আর জেড এ গিয়ে শেষ। ঠিক আছে? তার মধ্যে বি সি ডি ই এফ পরপর আছে। এবার তুই যখন শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার করছিস, তাহলে তোর শুধু কোশ্চেন অ্যান্সার গুলো মুখস্থ করতে হচ্ছে। সেই মুখস্থ তোর খুব বেশি হলে 2 দিন অথবা 3 দিন মনে থাকবে। তার মানে আমি যেটা বলতে চাইছি, তুই যে 10,000 কোশ্চেন পেপার পড়ার এফোর্টটা দিবি, এটা 5 থেকে 6 দিনের পরে আর কিছু মনে থাকবে না। কিছু মনে থাকবে না, জাস্ট টাইম ওয়েস্ট। ঠিক আছে? পুরোপুরি টাইম ওয়েস্ট। যদি তুই আমাকে বলিস, এবার একটা অন্য সার্কামস্ট্যান্সেসে আসি, মানে আমি তোর অনুযায়ী বললাম, তোর এখনো পুরোপুরি সিলেবাস শেষ হয়নি, সেখানে তুই 10,000-এর কোনো একটা কোশ্চেন পেপার নিয়ে এসেছিস, সেটা তুই পড়া বেনিফিশিয়াল হবে কি হবে না সেটা আমাকে জিজ্ঞেস করছিস, আমি বললাম তোর জন্য জিরো এফেক্টিভ হবে। ঠিক আছে? এইবার আমি একটা অন্য সার্কামস্ট্যান্সেসে চলে যাচ্ছি, ঠিক আছে? ধর 8 থেকে 9 মাস পরে তুই আমাকে জিজ্ঞেস করতি, দাদা, আমার সব পুরো সিলেবাসটা এ টু জেড শেষ হয়ে গেছে। ঠিক আছে? মানে আমার একটা বই আমি একবার পড়েছি, প্লাস একবার রাফলি রিভাইসও করে নিয়েছি। এবার আমার মনে থাকছে না। আমি তখন তোকে কি সাজেশন দিতাম? যে মনে তো থাকবে না, খুব ভালো কথা। কারণ কি, আমি তরুণ গোয়েলের বইটা পড়েছি 5 থেকে 6 বার, 7 বার, 8 বার, আমার কোনো আইডিয়া নেই কতবার পড়েছি। তো একবার পড়েছিস, একবার রিভাইজ দিয়েছিস। ঠিক আছে, খুব ভালো কাজ। এবার তোর কাজ কি হবে? তোর কাজ হবে ওই বইটা অল্প অল্প করে রিভাইজ দেওয়া, তার সাথে সাথে অবজেক্টিভ কোশ্চেন করা। মানে তখন এই 10K এটা ভ্যালু দেবে। তুই কিনেছিস, খুব ভালো কথা। তুই এই 10K প্লাস যে কন্টেন্টটা আছে, সেটা তুই কি করবি বলতো? সেটা তুই নিজের কাছে প্রিন্ট আউট করে বা সফট কপি হোক রেখে দিবি। তবে তুই আশা করবি না যে ওই 10K কোশ্চেন তুই পড়বি। কারণ কি, তুই ওটা পড়তেই পারবি না প্রথম কথা। তুই দেখবি, তুই যখন হচ্ছিল ইয়েতে যাচ্ছিস, আহ, পরীক্ষার হলে, তখন ওই 483 পেজের মধ্যে 50 পেজই পড়া হচ্ছে, বা খুব বেশি এফোর্ট দিয়ে 200 পেজ তুই পড়ে নিচ্ছিস। 483 পেজ তুই কখনো শেষ করতে পারবি না।
আমি গ্যারান্টি দিলাম। ঠিক আছে? তুই আজকে থেকে শুরু করলেও তোর এখন 6 মাস আছে তো, ৩ মাস ৪ মাস আছে তো, তুই শেষ করতে পারবি না। আমি তোকে গ্যারান্টি দিলাম। তুই 200 পেজ যদি খুব এফোর্ট দিয়ে পড়েও নিস, সেই 200 পেজ তুই মনে রাখতে পারবি না। তার কারণ কি? তোর কাছে কনসেপ্টটা তৈরি হয়নি। তুই শুধু সাবজেক্টিভ, তুই শুধু অবজেক্টিভ জিনিসটাই পড়েছিস। কখন তোর কাজে লাগবে? যখন তুই ৮ থেকে ৯ মাস পরে, যেটা বলছিলাম, যে পুরো বইটা শেষ করবি, একবার দুবার রিভাইজ দিবি, তারপর তুই যখন ওটা পড়বি, বুঝতে পেরেছিস? তখন তোর গিয়ে লাভ হবে। হ্যাঁ দাদা, ঠিক আছে। এবার দেখ একটা কোশ্চেন কত রকম ভাবে আসতে পারে, তুই একটা ভালো জিনিস ভালো করে খেয়াল করে দেখ। বলছে একটা কোশ্চেনে বলছে যে তুগলক, কমা খিলজি, কমা স্লেভ, কমা আরেকটা আসছে কি ছিল, তারপরে কি আসতো, সাইয়াদ। সৈয়দ, সৈয়দ লোধি। ঠিক আছে, সাইয়াদ। হ্যাঁ, এই চারখানা ডাইনেস্টির নাম দিয়ে দিয়েছে। বলছে ক্রোনোলজিক্যাল অর্ডার অনুযায়ী সাজাও। ক্রোনোলজিক্যাল অর্ডার কিরম হবে? প্রথমে আসবে স্লেভ, শ্লেষ, খলজি, তারপর আসবে তুগলক, খিলজি, তারপর আসবে এই তুগলক, তারপর আসবে সাইয়াদ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবার তুই ভাব, এটা তো আমি শুধু তোকে একটা উদাহরণ দিলাম, হুম। যে তুই কোশ্চেন অ্যান্সার পড়ে এইরকম কোনো কোশ্চেন অ্যান্সার তুই সলভই করতে পারবি না। তোকে এটা মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, প্রথমে আসে স্লেভ, আচ্ছা তারপর খিলজি, তারপর তুগলাক, তারপর সাইয়াদ। এটা তোকে মুখস্থ রাখতে হবে। কিন্তু তুই যদি ওই সাবজেক্টিভ বইটা পড়িস, তাহলে তোর এটা হ্যাঁ দাদা। অটোমেটিক্যালি তোর মধ্যে চলে আসছে যে আমি প্রথমে পড়েছিলাম স্লেভ, ঠিক আছে, হুম। তারপর আমি পড়েছিলাম খিলজি, আলাউদ্দিন খিলজি, তারপর পড়েছিলাম মোহাম্মদ বিন তুগলকের সময়, তারপর পড়েছিলাম সাইয়াদ। না, ঠিক বলেছে, একদম ঠিক। ঠিক আছে, তো এই জিনিসটা তোকে আলাদা করে কোনো মাথায় নিতে হচ্ছে না, তাই জন্য সাবজেক্টিভ ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। দেন অবজেক্টিভ তো লাগবেই, লাগবে। ইট ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল, এটা তো লাগবে। এই যে 10K আছে, এটা তো লাগবেই। কিন্তু 4 থেকে 5 মাসের সময় নয়, 8 থেকে 9 মাসের সময় পরে এই 10K লাগবে। প্রথম কথা, তুই শেষ করতে পারবি না। দ্বিতীয় কথা, তুই এইটুকু ধরে নিবি যে তুই যে পড়ছিস সেটা টাইম ওয়েস্ট। তার কারণ কি, পরবর্তীকালে তুই ওটা ভুলবি ভুলবি। আর এখনো অবধি কেউ নেই এরকম, কোনো স্টুডেন্ট হয়নি যে সাবজেক্টিভ বাদ দিয়ে শুধু অবজেক্টিভ পড়ে কোনো একটা পরীক্ষা পাশ করে গেছে। এরকম একটা ছেলে থাকতেই পারে না। ঠিক আছে? দাদা বলছি, ওখানটায় ওখানটায় কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ৩,০০০ প্লাস কারেন্ট অ্যাফেয়ার্সটা আছে ২০২৪ থেকে ২০২৫ পর্যন্ত, বুঝলে? হ্যাঁ, এবার ওটাই একটু। কারেন্ট অ্যাফেয়ার্স এর জিনিস সম্পূর্ণ আলাদা। কারেন্ট অ্যাফেয়ার্স এ তুই সাবজেক্টিভ আর কি পড়বি? কারেন্ট সেটাই অ্যাফেয়ার্স বলছি। এ তুই অবজেক্টিভই পড়তে হবে। এবার আমি তোর ফাইন সেন্সের উপর ছেড়ে দিলাম, কারণ কি তুই এতদিন ধরে তো পড়াশোনা করছিস, তোর এইটুকু বোধ হয়েছে কি আমি দেখি এই কারেন্ট অ্যাফেয়ার্স এর কন্টেন্টটা আমার ভালো লাগছে কি খারাপ লাগছে, মানে আমার বেনিফিশিয়াল লাগছে কি লাগছে না, এইটুকু না স্টুডেন্টদের মধ্যে তৈরি হতে শুরু করে, যে এটা পড়ে আমার কি কাজ হবে কি হবে না। আমি ধরে নিচ্ছি 100 টাকা দিয়ে কন্টেন্ট কিনেছিস, তার মানে যথেষ্ট ভালোই দেওয়া থাকবে আই গেস। ঠিক আছে, আমি বলছি না যে বাকি যে কোশ্চেন অ্যান্সার গুলো দেওয়া আছে সেগুলো খারাপ, সেগুলো সব প্রিভিয়াস ইয়ারের কম্পাইলেশন। কিন্তু তুই প্রিভিয়াস ইয়ার কম্পাইলেশন দিয়ে করবি কি? তোর তো পুরো সিলেবাসই শেষ হয়নি, তাই না? হুম হুম হুম। তোর সিলেবাস আগে শেষ করতে হবে, তারপর কিউএনএ তে যেতে হবে। তাহলে তোর কি হবে? তোর দুদিক দিয়ে জিনিস হবে, বেনিফিট হবে। এক, কিউএনএ যখন তুই করবি, তখন তুই ওই বইটা পাল্টেও দেখে নিবি, আচ্ছা এইখানটা ছিল। দুই, কিউএনএ গুলো মাথার মধ্যে প্রপারলি ঢুকবে, প্রপারলি। না হলে তোকে মুখস্থ করতে হবে প্রথমে স্লেভ, তারপর খিলজি, তারপর তুগলাক, তারপর সাইয়াদ। আর তুই যদি একবার বইটা পুরোটা পড়ে নিস, তাহলে তুই যদি এটা মনেও না করতে পারিস, একবার বইটা উল্টে দেখে নিবি, আচ্ছা প্রথমে স্লেভটা পড়েছিলাম, তারপর খিলজি পড়েছিলাম, তারপর তুগলাক পড়েছিলাম, তারপর সাইয়াদ পড়েছিলাম। মানে পড়তেও তোর ভালো লাগবে, যে আমি যেটা পড়েছিলাম সেটা থেকে কমন পাচ্ছি। আর যদি কমন না পাই, তাহলে বইটা আমি ফুটনোট করে নিচ্ছি, তাই না? হুম, হুম। হ্যাঁ হ্যাঁ। তো আগে এমনিতে পড়া। আমার আমার ওই ইতিহাস ভূগোল এগুলো কমপ্লিট হয়ে গেছে, বুঝলে? তো তাহলে যদি কমপ্লিট সব। হয়ে গিয়ে থাকে, তাহলে তোর জন্য অ্যাপ্লিকেবল ওইটা, যে তুই এবার কোশ্চেন অ্যান্সার কর। যদি হ্যাঁ হ্যাঁ। কমপ্লিট না হয়, তাহলে কিন্তু কোশ্চেন অ্যান্সার করে জিরো লাভ। কারণ কি, তুই 2 দিন পরে ভুলে যাবি, জাস্ট 2 দিন লাগবে তোর ভুলতে। হুম হুম। ও দাদা, তোমার ওই বইয়ের পিডিএফটা পাঠিয়েছি, ওইটা তুমি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো একটু দেখো তো, যে ঠিকঠাক দিয়েছে কিনা। ঠিক আছে, আমি দেখবো কারেন্ট অ্যাফেয়ার্স দেখে না, তুইও বুঝতে পারবি। ঠিক আছে, আর হচ্ছিল আমি যেটা বলছিলাম যে
কারেন্ট অ্যাফেয়ার্স তুই যেখান থেকে পড়ছিস, তোর প্র্যাকটিস করারও একটা ব্যাপার আসছে। ঠিক আছে, প্র্যাকটিসটা তুই কোথা থেকে করবি? আড্ডা 24/7 এর ওই শর্ট কুইজ আছে, ওইগুলো থেকে প্র্যাকটিস করবি। অথবা টেক্সট বুকেও দেখবি কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স এর ওখানে আলাদা একটা সেকশন আছে, যদিও ওইগুলো আপডেট কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব একটা হয় না টেক্সট বুকে, তাও তুই দেখবি ওখানে মান্থ ওয়াইজ দেওয়া আছে। তো ওই শর্ট কুইজ গুলো অ্যাটেম্প্ট করবি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, কারণ কি ঠিক আছে। অ্যাটেম্প্ট করা কিন্তু খুব দরকারি, মানে তুই যতক্ষণ না পরীক্ষায় পারফর্ম করছিস ততক্ষণ না ওই জিনিসগুলো মনে থাকবে না যেগুলো পড়ছিস। তো কুইজে অ্যাটেম্প্ট করা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এবার দ্বিতীয় কথা আসছে, যেটা আমি আজকে রিতমের জন্য ক্লাসটা রেখেছি। বেশিক্ষণ সময় নেব না, আমিও খুব টায়ার্ড আজকে, ঠিক আছে? আমি আজকে অনেক দেরি করে ফেলেছি। তো আমি কেন রেখেছি, কারণ কি ওর পরশুদিন সিজিএল পরীক্ষা আছে। তো সিজিএল পরীক্ষা দেওয়ার জন্য কি কি দরকার হয়, কি কি দরকার হয়, আমি জাস্ট এটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তাই জন্য আমি দুটো ব্যাচকেই বলেছি যে তোমরা দুজনেই এসো, তোমরা দুটো দুটো ব্যাচই এসো। যার মানে যে পরে পরীক্ষাগুলো দেবে তার জন্য খুবই বেনিফিশিয়াল হবে এগুলো। দেখ, আমি সিজিএল এর আগে কি করতাম, প্রথমে ফার্স্ট অফ অল 1 মাস আগের রুটিন বলছি, ঠিক আছে? 1 মাস আগের রুটিন, 1 মান্থ। তারপর কি বলবো, 1 উইক তার আগের রুটিন বলবো। স্ক্রিনটা শেয়ার করেছো? স্ক্রিন শেয়ার করিনি? দেখা যাচ্ছে না আমার। ও হো হো হো, স্ক্রিনই তো শেয়ার করিনি, রাইট রাইট। এবার দেখতে পাবি। দেখ, এবার দেখতে পাচ্ছিস? হ্যাঁ, হ্যাঁ। দেখ, 1 মান্থ আগের রুটিন বলবো, আর 1 উইক আগের রুটিন বলবো, ঠিক আছে? দুটো খুব ভালো করে বোঝার চেষ্টা করবি কেন আমি বলছি, আর কি জন্য আমি করেছিলাম এরকম। খুব ভালো করে শোন। দেখ, যে কোনো একটা পরীক্ষা না, যত যত তোরা হচ্ছিল পারবি পরীক্ষা আরো বেশি বেশি দেওয়ার চেষ্টা করবি, আরো বেশি বেশি। ধর তোর এলিজিবিলিটিতে চলে আসছে, তোর মনে হচ্ছে প্রিপারেশন তোর নেই, তুই তাও পরীক্ষাটা দিবি। তার কারণ কি? তার কারণ হচ্ছে হলো তুই ওইগুলো প্র্যাকটিস ম্যাচ খেলছিস। তোর আসল পরীক্ষা তো তোর মাথাতে আছে যে ওই পরীক্ষাটাকে আমি টার্গেট করছি, বাট তুই অন্য পরীক্ষাগুলো প্র্যাকটিস ম্যাচের মতো নিবি। আমি জানি না তোদের আলাদা আলাদা কিরকম টার্গেট আছে। যেমন আমার এই পরীক্ষা, এই চাকরির পরীক্ষা কোনো টার্গেটই ছিল না। আমার টার্গেট ছিল সিজিএল। আমি সিজিএল এর জন্য পড়াশোনা করতাম। এই পরীক্ষার আগের দিন আমি এমন কিছু এক্সট্রা কিছু দেখিনি, বা এক্সট্রা কোনো চাপ নিয়ে ফেলিনি যে আমি এই পরীক্ষাটা পাস করতেই হবে, এই করতেই হবে, সেই করতে হবে। তবে সিজিএল পরীক্ষার আগের দিন আমি চাপ নিয়েছিলাম। তো মাথায় থাকবে যে কোনো একটা পরীক্ষা, বাট আমি ট্রাই করব যত সংখ্যক পরীক্ষা দেওয়া যায়। তার কারণ কি, এই যে আমি কথাটা বললাম না যে আমি চাপ নিচ্ছি না, স্টিল সাইকোলজিক্যালি আমার কিন্তু একটা প্রেশার থাকবেই মাথায়, যে আমার কিন্তু পরের সপ্তাহে একটা পরীক্ষা আছে। তো চলো একটুখানি তো রিভাইজ করে নেওয়া যাক পুরো সিলেবাসটা। তো এই সাইকোলজি, এই প্যাসিভ চাপটা কিন্তু আমার মাথার উপর থাকবে। স্টিল আমি সেই প্রেশারটা তোকে ফিল করতে না করছি, কি আমার আসল পরীক্ষা তো আলাদা আছে। এইটা তো আমি এমনি নিজে কতটা প্রিপেয়ার সেটা হওয়ার জন্য দেখছি, ঠিক আছে? তো ধর কারোর পরীক্ষা থাকতে পারে, কারোর প্রিপারেশনের, কারোর মাথায় থাকতে পারে আমার পুলিশের পরীক্ষাটা মেন। তাই বলে কি আমি সিজিএল দেবো না, সিএইচএসএল দেবো না, এমটিএস দেবো না? অবশ্যই দেবো। কারণ কি, ওইগুলো আমার নেট প্র্যাকটিস, ওইগুলো আমার প্র্যাকটিস ম্যাচ। ওয়ার্ল্ড কাপের আগে প্র্যাকটিস ম্যাচ খেলে তো, সেই রকম প্র্যাকটিস ম্যাচ। ইনফ্যাক্ট ওইগুলোতে না সব থেকে বেশি হচ্ছিল তোর প্রিপারেশন হয়। যেমন আমাদের স্কুলে আমাদের একজন ক্লাস টিচার ঢুকেছিল, ঢুকে বলল, জিওগ্রাফি ম্যাডাম বলল, 5 মিনিটের মধ্যে, 5 মিনিট সময় দিচ্ছি, 5 মিনিটের মধ্যে হচ্ছিল তোমরা পড়ো, আমি পড়া ধরবো, যে পারবে না তার গার্জিয়ান কল হবে। আমি হচ্ছিল তাকে ডায়েরিতে লিখে দেবো যে এ পারেনি, আপনি এসে কাইন্ডলি আমার সাথে দেখা করুন, ঠিক আছে? এটা লিখে দেবো। 10 মিনিট দিচ্ছি পড়ার জন্য, 10 মিনিটের মধ্যে পড়ো, ঠিক আছে? তো 10 মিনিট আমরা তাড়াতাড়ি 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 করে যা আগের দিনের পড়াটা পড়লাম। পড়ে বললো, তাহলে নতুন জিনিস পড়াচ্ছি। এবার আমরা বললাম, ধরবেন না? তো উনি বললেন, না আমি তো এটা এমনি বলেছিলাম। তার কারণ কি, বাড়িতে তোমরা 1 ঘন্টায় যেটা পড়েছো, এই 10 মিনিটে তোরা তার থেকেও বেশি পড়েছিস। তো আসল ব্যাপার কি, সবকিছু না সাইকোলজি। তুই 1 মাস আগে যা পড়বি, আর 1 সপ্তাহ আগে যা পড়বি, 1 মাস আগের পড়া আর 1 সপ্তাহ আগের পড়ার মধ্যে অনেক পার্থক্য। ওই 1 সপ্তাহ আগের পড়া না অনেক বেশি এফেক্টিভ তুই সারা বছর যা পড়েছিস। তাই জন্য প্রত্যেকটা পরীক্ষার আগে তুই প্রত্যেকটা 1 সপ্তাহ পাবি। সেই 1 সপ্তাহগুলো না তোর লেভেলটা না
জাস্ট এরকম এরকম করে হাই করতে থাকবে। ঠিক আছে, এইরকম এরকম, মানে তোর এক বছরে যদি এরকম এরকম করে হাই হয়, তোর ওই এক সপ্তাহে না এরকম এরকম করে হাই হবে। তো চেষ্টা করবি যত সংখ্যক পরীক্ষা দেওয়া যায়। এটা হচ্ছিল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, যে কোনো একটা পরীক্ষা তুই কি করে প্রিপারেশন নিবি। দেখ, একটা জেনারেল প্রিপারেশন তো হবেই। কি, তোর 3 ঘন্টা ম্যাথ, 3 ঘন্টা ইংলিশ বা 2 ঘন্টা ইংলিশ, ঠিক আছে, 1 ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্স, 5 ঘন্টা জিকে। এটা তো মেন তোর যে কোনো পরীক্ষার ফান্ডা। যে কোনো সময়ের তোর রুটিন হতে হবে এটা। আর সপ্তাহে একদিন বা দুদিন, ঠিক আছে, এটা আমি স্টার মার্কস দিয়ে রাখলাম, সপ্তাহে একদিন অথবা দুদিন তুই স্পিড টেস্ট দিবি। তার মানে কি, ওই 100 নম্বরের ফুল টেস্ট যেটা অনলাইনে দিবি। ঠিক আছে, আর যদি তোর পরীক্ষা অফলাইন বেসিসে হয় তাহলে তুই অফলাইনে দে। কিন্তু অনলাইনে যদি হয়, অফলাইনে দিয়ে কোনো লাভ নেই, অনলাইনেই দিতে হবে। তো আপাতত তুই অনলাইনেই দিবি। ঠিক আছে, সব পরীক্ষা তুই অনলাইনেই দিবি। তো এইটা হচ্ছিল তোর যে কোনো পরীক্ষায় রেগুলার তোর প্র্যাকটিস করার হচ্ছিল এইরকম, যে 3 ঘন্টা অঙ্ক বা 2 ঘন্টাই অঙ্ক ধরে নে, 2 ঘন্টা ইংলিশ, 2 2 4, 5, 1 ঘন্টা হচ্ছিল তোর কারেন্ট অ্যাফেয়ার্স, আর 5, তার মানে হচ্ছিল তোর 10 ঘন্টা, প্রায় 9 থেকে 10 ঘন্টা যে পড়ে না সে হচ্ছিল মোটামুটি এক্সাম প্রিপারেশন প্রিপেয়ার্ড হয়ে যায় 1 বছরের মধ্যে। আর সপ্তাহে দুটো করে স্পিড টেস্ট, ব্যাস এইটুকু। কি করে হবে এত সময়? 24 ঘন্টা তো দিন, সকালবেলা 5টায় ওঠ, 5টা থেকে দুটো বা একটা অবধি পড়। মাঝখানে না এই 5টা থেকে একটা মানে কিন্তু এতটা পড়া নয়, তার মাঝখানে তো স্নান, খাওয়া দাওয়া, একটুখানি এদিক ওদিক ঘুরতে যাওয়া। ঠিক আছে, তো এর মধ্যেই না তোর মোটামুটি 6 ঘন্টা থাকা উচিত। 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, একটা, দেখ 8 ঘন্টা আছে, কিন্তু 8 ঘন্টার মধ্যে তো 2 ঘন্টা আমি এমনিতেই ছেড়ে দিলাম। কারণ এফেক্টিভ স্টাডি হবে এই 6 ঘন্টা তোর, 2 ঘন্টা তোর এমনিতেই চলে যাবে। খাওয়া দাওয়া, স্নান, গল্প, ফোন, ঠিক আছে, 2 ঘন্টা তো এমনিতেই চলে যাবে। প্লাস তুই হচ্ছিল দুপুরবেলা 2 ঘন্টা ঘুমাবি, প্লাস তুই বিকেলবেলা 2 + 2 অঙ্ক প্লাস ইংলিশ 4 ঘন্টা প্র্যাকটিস করবি। দেখ, এটা প্লাস এটা 10 ঘন্টায় চলে এসছে। আমার তো এরকমই প্ল্যান ছিল, তোদেরও এরকমই প্ল্যান হওয়া উচিত। তো এবার 1 মাস আগের কথা বলছি, ঠিক আছে, 1 মাস আগের কথা যেটা বললাম সেটা তো রেগুলার প্ল্যান, কিরকম করে হওয়া উচিত, কিন্তু 1 মাস আগে কিরকম প্ল্যানিং হওয়া উচিত, রাইট? দেখ, 1 মাস আগে আমি এরকম করব কি, সকালবেলা 5টায় উঠবো, 5টায় উঠে কি করব, কারেন্ট অ্যাফেয়ার্স করব 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রেফারেন্স কিন্তু তখন বাড়িয়ে দেবো। তার কারণ কি, তার কারণ হচ্ছিল আমাকে আগের কারেন্ট অ্যাফেয়ার্স রিভাইজ করতে হচ্ছে, প্লাস নতুন কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হচ্ছে, তাই না? যদি অফলাইন পরীক্ষা হয় তাহলে 2 মাসটা ধরবি না, ধরে নে হচ্ছে হলো আমার নভেম্বর মাসে পরীক্ষা, তাহলে আমি সেপ্টেম্বর অব্দি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, জানুয়ারি টু সেপ্টেম্বর। এটা হচ্ছিল অফলাইনের ক্ষেত্রে, মানে 2 মাস 3 মাস তুই ছেড়ে দিতে পারিস, কারণ এইটুকু সময় কোশ্চেন প্রিপেয়ার হয়, প্রিন্টিং হয়, এইসব হতেই চলে যায়। তো আমি ধরে নিতে পারি সেফ সাইডে থাকার জন্য সেপ্টেম্বর মাসে পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট ইনক্লুড করা হয়েছে, তারপরে আর নেই। ঠিক আছে, আর যদি অনলাইন হয় তাহলে জাস্ট আগের মাস অব্দি, মানে নভেম্বর মাসে যদি পরীক্ষা হয় তাহলে অক্টোবর, জানুয়ারি থেকে অক্টোবর। এবার অফলাইনের পরীক্ষায় না কারেন্ট অ্যাফেয়ার্স তুই ওরকম করে বলতে পারবি না যে তোকে জানুয়ারি থেকেই পড়তে হবে। কারণ কি, খুব আগেরও দিয়ে দেয়, কিন্তু সেপ্টেম্বর মাসের পরের দিকে যাবে না। মানে আগের বছরের জুলাই তুই যদি পড়িস তাহলে আমি বলতে পারি যে ঠিক আছে, তাও তুই সেফ সাইডে আছিস। মানে আগের বছরের জুলাই থেকে পরের বছরের ওই আগস্ট অব্দি এরকম পড়লি, তাহলে তুই সেফ সাইডে আছিস, তাও বলা যায় না, কারণ অফলাইনের পরীক্ষায় কোথা থেকে যে কারেন্ট অ্যাফেয়ার্স দেবে, ইউ নেভার নো। কিন্তু অনলাইনে তোকে এইটুকুই পড়তে হবে জানুয়ারি থেকে অক্টোবর মাস অব্দি। ওকে, তারপর 1.5 ঘন্টা হয়ে গেল, তারপর না তুই 4 ঘন্টা, তোর মোটামুটি এখানে 7টা বেজে যাবে, ঠিক আছে, 7টা। তারপর তুই 4 ঘন্টা আলাদা আলাদা জিকে প্র্যাকটিস করবি, আলাদা আলাদা। যেমন তুই তিনটে হচ্ছিল সাবজেক্ট বেছে নিবি, একটা হিস্ট্রি, একটা হচ্ছে লাইফ সায়েন্স, আর একটা হচ্ছে পলিটি। এই 3টে সাবজেক্ট, পরের দিন অন্য সাবজেক্ট, পরের দিন অন্য সাবজেক্ট, ঠিক আছে, এরকম করে।
তো এরকম করে ৪ ঘন্টা প্রত্যেকটা ওই ১ ঘন্টা ১৫-২০ মিনিট ধরে ভাগ করে নিবি। ভাগ করে নিয়ে ১ ঘন্টা হচ্ছিল ওই একটুখানি যদি নতুন জিনিস দেখার হয় আর পুরোনো জিনিস অবশ্যই রিভাইজ দিতে হবে। ঠিক আছে? তারপর তোর এরকম করে না মোটামুটি ১২টা ১টা বেজে যাবে। ঠিক আছে? তো আমি ধরে নিলাম ১২টা বা ১টা বেজে গেল তোর। তারপর তোর কাজ কি হবে? একটা করে স্পিড টেস্ট দেওয়া। একটা করে। ঠিক আছে? কেন বলছি? একটা করে স্পিড টেস্ট দিলে না তুই কি হবে? কি তুই ওই ১ ঘন্টার পরীক্ষায় কিরমভাবে ম্যানেজ করতে হয় সময়, এটা তুই শিখে যাবি। প্রত্যেক দিন নয়, সপ্তাহে ৪ দিন। ঠিক আছে? সপ্তাহে ৪ দিন। আর বাকি যে ৩ দিন থাকবে, সেই ৩ দিন কি করবি? ওই আগের যে সেকশনটা আছে ৪ ঘন্টা বললাম, সেটা একটুখানি বাড়িয়ে দিবি। ঠিক আছে? তো সপ্তাহে ২ দিন এটা কিন্তু এই ৪ দিন কিন্তু এটা মাস্ট। রাইট? বিকেল বেলা উঠবি। বিকেল বেলা উঠে ঘুম থেকে উঠে ২ ঘন্টা অবশ্যই ঘুমাবি। তাহলে কি হবে? আবার মাইন্ডটা রিফ্রেশ হয়ে যাবে। মনে হবে আবার দিনটা শুরু হয়েছে। ঠিক আছে? ২ ঘন্টা ম্যাথ, ২ ঘন্টা ইংলিশ। ঠিক আছে? এই হচ্ছিল তোর আগের ১ মাসের ডেইলি প্ল্যানিং। ওকে? ১ উইক, লাস্টের ১ উইকের প্ল্যানিং কি? লাস্টের ১ উইকের প্ল্যানিং হচ্ছিল এরকম, ঠিক আগের মতনই, কিন্তু ৭ দিনে ৭ খানা মক টেস্ট দেওয়া। ৭ দিনে ৭ খানা মক টেস্ট দেওয়া। ইনফ্যাক্ট আমি বলব যে ৭ দিনে ১০ খানা মক টেস্ট দেওয়া। যদি তুই সিজিএল, পিএইচএসএল বা এইরকম টাইম বাউন্ড পরীক্ষাগুলো দিতে চাস, যেগুলো ১ ঘন্টা সময় ১০০ খানা কোয়েশ্চেন। এই ধরনের জিনিসগুলোর জন্য বলছি। ঠিক আছে? তখন তোর ১ সপ্তাহে, লাস্ট ১ সপ্তাহে ১০ খানা পরীক্ষা দেওয়া উচিত। না হলে না কিরম করে সময় বেরিয়ে যাবে তুই বুঝতেও পারবি না। তুই বুঝতেও পারবি না। তুই লাস্ট অব্দি যেতেই পারবি না। কারণ কি তোর তো টাইম ম্যানেজমেন্টই হয়নি। তুই যতই ভেবে যা আমি খুব ভালো করে পড়েছি, স্পিড টেস্টে আমার দরকারই নেই। আমি তো এমনিতেই করে ফেলবো। পারবি না। পারবি না। মানে আমি তোর আমার ১ম পরীক্ষার কথা বলছি। একদম ১ম পরীক্ষা। ঠিক আছে? আইবিপিএস পিও। আমি পেয়েছিলাম ১০০ তে ৭। ১০০ তে পেয়েছিলাম ৭। এটা আমার স্কোর ছিল। আমি ১ থেকে ৬০ অব্দি বা ৬১ অব্দি যেতে পেরেছিলাম। ১০০ খানা কোয়েশ্চেন ছিল। আমি ১ থেকে ৬১ অব্দি যেতে পেরেছিলাম। তারপর আমি যেতেই পারিনি। তো তোদের সাথেও কাইন্ড অফ সেম জিনিস হবে যদি তোরা স্পিড টেস্ট না দিস। একটা জেনারেল সময় যেগুলো হচ্ছে সামনে তোর কোনো এক্সাম নেই, তাহলে তোর উচিত সপ্তাহে ২ টো করে মক টেস্ট দেওয়া। ১ মাস আগে থেকে তোর উচিত ৪ খানা করে মক টেস্ট দেওয়া। আর ১ উইক আগে উচিত তোর ১০ খানা করে মক টেস্ট দেওয়া। মানে ১০ খানা মক টেস্ট দেওয়া। তারপর তোর ইয়েতে যাওয়া, পরীক্ষায় যাওয়া। বুঝতে পেরেছিস? তো এরকম করে তুই যদি প্র্যাকটিসটা করিস না, এটা তো আমি একটা পরীক্ষার কথা বললাম। আমাদের এরকম হতো, দেখ তোদের এখন আমি দেখতে পাচ্ছি ৪ খানা পরীক্ষা তো তোদের চোখের সামনে আছে। ২ টো পুলিশের আর গ্রুপ সি, গ্রুপ ডি। ঠিক আছে? গ্রুপ সি, গ্রুপ ডি তো সবার আছে। কারণ কি ওটার এখন ফর্ম ফিল আপও শুরু হয়নি। তারপর আসছে হুম, সামনে ভোট। ভোটের জন্য আরো ফর্ম ফিল আপ হবে দেখবি। কয়েকদিনের মধ্যে শুরু হতে থাকবে। তো তোদের কাজ হবে এখন কি আরো বেশি করে পড়ার সময়টা বাড়িয়ে দেওয়া, তাড়াতাড়ি সিলেবাস শেষ করা এবং তাড়াতাড়ি যেটা বললাম, মিউট কর, মিউট কর। তো তোদের কাজ হবে তাড়াতাড়ি সিলেবাস শেষ করা, তারপর কোশ্চেন অ্যান্সার করা, যেটা তুই ১০০ টাকা দিয়ে কিনেছিস সেই কিউ&এ করা। ঠিক আছে? আর তারপর তার সাথে সাথে স্পিড টেস্ট দেওয়া। এটা হচ্ছিল তোদের বেসিক প্ল্যানিং এখন থেকে হওয়া উচিত। তাড়াতাড়ি শেষ কর সিলেবাস, তাড়াতাড়ি। ঐরকম নয় যে আজকে পড়লাম আবার ৩-৪ দিন পরে পড়বো। আজকেও পড়েছি, পরশু কালকে বাদে পরশুদিনও আবার পড়বো। তারপর আবার পরশুদিন বাদে তার পরের দিন পড়বো। এরকম করে একটা সাবজেক্টকে তাড়াতাড়ি শেষ করে ফেল। ৬ খানা সাবজেক্ট আছে ঠিকঠাক। ঠিক আছে? ৬ খানা সাবজেক্ট: হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, তারপর লাইফ সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড মিসলেনিয়াস। ঠিক আছে? ৭ খানা সাবজেক্ট আছে। ৭ খানা। এই ৭ খানা জিনিস। আর আমি কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনটাকে আলাদাই রেখেছি। ওই জন্য প্রত্যেকদিন বলেছি সকালবেলা ১ ঘন্টা করে পড়বি। ঠিক আছে? এবার ধর এখন ধর তোর দূর দূরান্তে কোনো পরীক্ষা দেখছিস না। দূর দূরান্তে কোনো পরীক্ষা নেই। মানে তোর মিনিমাম তোর ফর্ম ফিল আপের পরেও তো ১ মাস পরে পরীক্ষা হয়। তো তোর ফর্ম ফিল আপও এখন দেখছিস না। কারণ কি তোর সিজিএল হয়ে গেছে, সিএইচএসএল হয়ে গেছে, এমটিএস হয়ে গেছে। ঠিক আছে? তোর কাছে এখন যেগুলো সামনে আছে সেগুলোকে তুই টার্গেট করছিস না। তাহলে এখন তোর কারেন্ট অ্যাফেয়ার্স পড়া খুব একটা দরকার নেই। কারণ কি তুই এখন যেটা পড়বি সেটা তো তুই এপ্লাই করার জায়গাই পাবি না। বাট এই স্ট্যাটিক জিকে গুলো তুই এপ্লাই করার জায়গা পাবি।
তাই জন্য তোর কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ তখন কম হবে, আর এইগুলোর ওয়েটেজ বেশি হবে বাকি 7খানা সাবজেক্টে। বাট যখন তুই বুঝতে পারছিস এখন ফর্ম ফিল আপ আসছে, মানে শুনতে পাচ্ছি যে আগের বছরে এইরকম সময় সিজিএল হয়েছিল, পরের বছরে এরকম আছে, 4 মাস বাকি আছে, তখন থেকে ইয়ে পড়া শুরু করে দে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়া। তো ব্যাপারটা না তোর মধ্যে, নিজেদের মধ্যে সাজাতে হবে যে আমি কিরকম ভাবে পড়তে চাই। আগে সাবজেক্টিভ পড়ো, তারপর অবজেক্টিভ পড়ো। সাবজেক্টিভ অবজেক্টিভ পড়ার পর মান্থলি টেস্ট দাও। মান্থলি টেস্ট মানে কি, ফুল টেস্ট দাও, ঠিক আছে? আর তারপর অঙ্ক আর ইংলিশের ব্যাপারটা আলাদা সম্পূর্ণ। অঙ্ক আর ইংলিশ যখন পড়ছো তার সাথে সাথে স্পিড টেস্টও দিয়ে যাও। যে চ্যাপ্টার পড়ছো সেই চ্যাপ্টারে স্পিড টেস্ট দিয়ে যাও। দেখবি টেক্সট বুকে সব চ্যাপ্টার ওয়াইজ স্পিড টেস্ট আছে। আমি কি বলেছিলাম, প্রত্যেক দিন চ্যাপ্টার শেষ করে যে চ্যাপ্টার পড়লি সেই চ্যাপ্টারে স্পিড টেস্ট দিবি। স্পিড টেস্ট দেওয়াটা না একটা অভ্যাস, বুঝেছিস? একটা অভ্যাস। আবার অ্যাডিকশনও। অ্যাডিকশন করে লাভ নেই। তুই যদি এখন ধর তোর সামনে কোনো পরীক্ষা নেই, তুই 7 দিনে 7খানা স্পিড টেস্ট দিচ্ছিস, কোনো লাভ নেই। আমি বলবো 7 দিনে তুই 2খানা স্পিড টেস্ট দে, আর বাকি এইগুলো পড়, এই সাবজেক্ট গুলো। তার কারণ কি, স্পিড টেস্ট কি জন্য দেয় খুব ভালো করে বোঝ। এক, নিজেকে জাজ করার জন্য, যে আগের মাসে আমি যে স্পিড টেস্টটা দিয়েছিলাম, বা 15 দিন আগে যে আমি স্পিড টেস্টটা দিয়েছিলাম, তার থেকে কি আমার নাম্বারটা বাড়ছে? তার মানে ইউ আর গ্রোয়িং। আর দুই, তোর যখন সামনে পরীক্ষা, তখন আমি কি সময়ের মধ্যে শেষ করতে পারছি? এই দুটো জিনিসই স্পিড টেস্টের মেন উদ্দেশ্য। আমি এর আগেও বলেছিলাম তোদের, যে স্পিড টেস্টে যে কোশ্চেন অ্যান্সার আসছে, আশা করিস না যে সেইগুলো তুই কমন পাবি পরীক্ষায়। সেগুলো তোর নলেজকে কোনো রকম ভাবে বাড়াবে না, শুধু তোর এবিলিটিকে বাড়াবে, এবিলিটি। নলেজ বাড়াবে তো তোর বই, যেটা সাবজেক্টিভ বই, অথবা তোর কোর্স যেটা তুই অঙ্কে নিয়েছিস, অথবা যেটা আমি তোকে দিচ্ছি, এইগুলো তোর নলেজ বাড়াবে। তোর এবিলিটি বাড়াবে হচ্ছিল তোর মক টেস্ট। ঠিক আছে? হ্যাঁ দাদা, ঠিক আছে। এবার আমি লাস্ট সেকশনে যাব। লাস্ট লাস্ট সেকশন হচ্ছিল তোর, যে 100 নম্বরের পরীক্ষায় কিরকম করে অ্যাটেম্প্ট করা উচিত, কিরকম করে অ্যাটেম্প্ট করা উচিত, সেটা আমি তোকে দেখাচ্ছি। মানে আমি যেরকম করে করতাম, ঠিক আছে? 4টে সেকশন আসবে তোর। এক আসবে জিআই, মানে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং। তারপর কি আসবে? ম্যাথ, সরি, তারপর আসবে, হ্যাঁ, ম্যাথ। তারপর আসবে ইংলিশ। তারপর আসবে জিকে। ঠিক আছে? এবার এটা কিরম করে আসে বলতো, প্রথমে জিআই থাকে, তারপর জিকে থাকে। আমি আমার মতো করে লিখলাম, যেরকম ভাবে আমি অ্যাটেম্প্ট করতাম, রাইট? আমি যেরকম ভাবে অ্যাটেম্প্ট করতাম সেই রকম ভাবে লিখলাম। দেখ, দু রকম ইয়ে আছে, কনভেনশন আছে, ঠিক আছে? এক এক নম্বর টেকনিক হচ্ছিল এটা, যে কোনো পরীক্ষা, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও, মানে যেটা হচ্ছিল তোর এসএসসি নেয়, বা 100 নম্বরের যে পরীক্ষা হয়, অথবা 200 নম্বরের যে পরীক্ষা হয়, আর 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় থাকে, সেই পরীক্ষাগুলো, যেগুলো টাইম বাউন্ড পরীক্ষা, সেটার 1 নম্বর টেকনিক হচ্ছিল এটা। আর 2 নম্বর টেকনিক কি বলতো? জিআই, ইংলিশ, তারপর তোর ম্যাথ, তারপর জিকে। এই দুটো টেকনিকের মধ্যে যে কোনো একটা টেকনিক তোকে চুজ করতে হবে, যে কোনো একটা টেকনিক। প্রথমে জিআই করব, এটা ফিক্সড। জিআই রিজনিং করব, এটা ফিক্সড দুটোর ক্ষেত্রেই। আর লাস্টে জিকে করব, এই দুটো ফিক্সড। ঠিক আছে? শাফেলিং কিন্তু করার জায়গা। হুম, বল। ম্যাথ আর ইংলিশটা আগে করতে পারবো না, এই দুটোতে আমার কনফিডেন্স একটু বেশি আছে। আচ্ছা, 1 মিনিট। আমি আসছি, পরে তোর কথায় আসছি। দেখ, যেরকম ভাবে নর্মালি স্টুডেন্টরা করে, ঠিক আছে, সেটা হচ্ছিল এই দুটো কনভেনশন। এই দুটো কনভেনশনে করা হচ্ছিল বেস্ট হবে। এবার তুই যদি তোর মধ্যে মানে অ্যাডিকুয়েট স্পিড টেস্ট তুই দিয়ে থাকিস, তাহলে অলরেডি তুই নিজের টাইম সেট হয়ে গেছে তোর মাথায়। তোর মাথায় একটা বায়োলজিক্যাল ক্লক ঘোরে, ঠিক আছে? মানে আমার মাথায় ঘুরতো, পরীক্ষার আগে 7 দিনে 7খানা স্পিড টেস্ট দিলে, আর তার আগে সপ্তাহে 3খানা করে স্পিড টেস্ট দিলে, আর তার আগে রেগুলার 2খানা করে স্পিড টেস্ট দিলে, তোর মাথায় না একটা ক্লক সেট হয়ে যাবে, যেটা তোকে বলবে যে তুমি এই সেকশনটা আগে করো, এই সেকশনে তোমার এতটা সময় নেওয়া উচিত, আর
আমি কিন্তু লেট করে ফেলছি, এবার আমার পরের সেকশনে যাওয়া উচিত। এই তিনখানা জিনিস তোমাকে স্পিড টেস্টই বলে দেবে কোনটা তোমার আগে করা উচিত, রাইট? এবার আমি পরীক্ষার কথায় আসছি। জিআই কেন আগে করে লোকে? কারণ কি এসএসসি জিআই আর ব্যাংকের জিআই আলাদা। এসএসসির রিজনিং আর ব্যাংকের রিজনিং আলাদা। ব্যাংকে তো তোর লক করে দেয় অলরেডি, মানে ও তোমাকে আগে রিজনিং করতে দেবে, তারপর তোমাকে ইংলিশ করতে দেবে, তারপর তোমাকে অঙ্ক করতে দেবে, এটা তো ওদের ফিক্সড। বাট যেখানে তোমার চান্স আছে যে তুমি যেটা চাও সেটা আগে করতে পারো, সেখানে তোমার কি ডিসিশন, তুমি সেটা ঠিক করবে ওখানে গিয়ে, বা আগেই, মানে আগেই ঠিক করে যাবে। বা মানে আমি বলতে চাইছি যে আলাদা আলাদা স্টুডেন্টের আলাদা আলাদা ডিসক্রিপশন থাকে, যে আমি এটা আগে করব ওটা পরে করব। বাট মেজরলি স্টুডেন্টরা কি করে, জিআইটা আগে করে। তার কারণ কি, জিআইটা একটুখানি অপেক্ষাকৃত বাকিগুলোর থেকে করা সহজ হয়, বাকিগুলোর থেকে করা সহজ হয়। তার কারণ কি, জিআইটা একটুখানি সবাই পারে, আর ইন্টারেস্টিংও লাগে। মানে ধর একটা গোলকিপারের কাছে একটা সোজা বল এলো, ঠিক আছে? সেই সোজা বলটা তো সে সেভ করবে, তাই না? সেটাকে কি বলে, রেগুলেশন সেভ। তার মানে রেগুলার তার কাছে সোজা বল আসে, সে সেটা সেভ করবে। ঠিক আছে, জিআই হচ্ছিল সেরকম রেগুলার, রেগুলেশন ইয়ে অ্যাটেম্প্ট। মানে সবাই ধরে নে 25×50 নাম্বার থাকে, সিজিএল এ 25খানা কোশ্চেন থাকে, সবাই মোটামুটি 20খানা কোশ্চেন করবেই। আর যারা চাকরি পাবে তারা 25খানা কোশ্চেনই করবে জিআই এর। ঠিক আছে, এবার তার মধ্যে সিলি মিস্টেকে একটা ভুল হতে পারে, সেটাও একটা বড় মিস্টেক। যারা চাকরি পাবে তাদের জন্য একটা ভুল করা হচ্ছিল খুব বড় মিস্টেক। তুই দেখবি আমি তোকে হচ্ছিল ইয়ের স্কোর কার্ড পাঠিয়েছিলাম, কি বলে তোর, আমার এমটিএস এর, আমার সিজিএল এর স্কোর কার্ড পাঠিয়েছিলাম। দেখবি ওখানে আমার সিজিএল এ 50-এ আমি পেয়েছিলাম, জিআই এ 43-44 এরকম কিছু পেয়েছিলাম, মানে দুটো ভুল করেছিলাম, যেটা আমার ভুল হয়েছিল করা। ঠিক আছে, আর এমটিএস এ জিআই তে আমি 25-এ 25 পেয়েছিলাম। তো বলার উদ্দেশ্য এটা, যে একজন যে চাকরি পাবে তার এখানে তো 50-এ হয়, তো তোর মিনিমাম এখানে 45 পেতে হবে 50-এ। তার কারণ কি, জিআই সেকশনটা নর্মালি নর্মালি একটুখানি অপেক্ষাকৃত সহজ হয়, স্টুডেন্টরা একটু বেশি পারে, তাই জন্য তাড়াতাড়ি, তাই জন্য আগে অ্যাটেম্প্ট করে। ঠিক আছে, তো জিআই তে এইটা রেগুলার মার্কস, মানে মিডিওকর একটা যদি ইয়ে হয়, একটা কোশ্চেন পেপার যদি সেট হয় মোটামুটি একটা ডিফিকাল্টি লেভেলে, তাহলে কিছু না হলেও 40 তো পাওয়াই উচিত। আর যদি তুই চাকরি পাওয়ার মতো প্রস্তুতি নিয়ে থাকিস, তাহলে তোর 45 করা উচিত। ঠিক আছে, এটা তোর করতেই হবে, 40 তো করতেই হবে। 40-র তলায় কোনো গল্প নেই, এখনকার দিনে যেরকম ইয়ে, 40-র তলায় কোনো গল্প নেই। তো ডু ইউ হ্যাভ টু গেট 40 মিনিমাম। ঠিক আছে, টাইম কতক্ষণ থাকা উচিত, টাইম কতক্ষণ থাকা উচিত, 15 মিনিট। ঠিক আছে, 15 মিনিট টাইম থাকা উচিত। আর তুমি যদি প্রো খেলোয়াড় হও, মানে প্রফেশনাল হও, মানে কি তুমি যথেষ্ট তোমার মধ্যে প্র্যাকটিস আছে, তোমার মাথায় বায়োলজিক্যাল ক্লক তৈরি হয়ে গেছে, তাহলে তোমার এটার সময় লাগা উচিত 13 মিনিট। ঠিক আছে, আর 2 মিনিট তুমি বাঁচিয়ে রাখবে, এটা পরে আসছি, ঠিক আছে, এই 2 মিনিটে। নেক্সট, ম্যাথ, হুইচ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। জিআই আর ইংলিশ যারা চাকরি পাবে তাদেরকে করতেই হবে। ঠিক আছে, যারা চাকরি পাবে, ফাইনালি ওই 10,000-এর মধ্যে পাবে, তাদেরকে 50-এ 45-ও তারা পাবে। আর ইংলিশেও ওই 50-এ 40-45-এর মধ্যেই তাদের নাম্বার থাকবে। ঠিক আছে, দেখে নিবি, মিলিয়ে নিবি আমার কথা। ঠিক আছে, এবার আসি ম্যাথে। ম্যাথে এখানে না ডিফিকাল্টি লেভেল অনুযায়ী নাম্বার পাওয়া চেঞ্জ হয়ে যায়। একটা যদি ডিফিকাল্ট একটু লেন্দি থাকে, দেখবি কোশ্চেন বলে কোশ্চেন লেন্দি হয়ে গেছে। লেন্দি হয় কার জন্য, দুটো জিনিসের জন্য, এক জিআই এর জন্য, আর দুই হচ্ছে ম্যাথের জন্য। জিআই এর লেন্দি হলেও করা সম্ভব, ম্যাথে লেন্দি হলে তোকে ছেড়ে আসতে হবে, অথবা তোকে অ্যাপ্রক্সিমেশন করতে হবে। মানে অ্যাপ্রক্সিমেটলি আমার মনে হচ্ছে এই ভ্যালুটা আসছে, অ্যাপ্রক্সিমেশন করতে হবে। ঠিক আছে, তো তোকে অনেকগুলো টেকনিক আছে ম্যাথের, যেগুলো তোর লেন্দি আসলে তোকে সংক্ষিপ্ত আকারে করতে হবে। এরকম তো নয় যে তোকে ছেড়েই দিতে হবে, তাহলে তুই যদি সবই ছেড়ে দিস তাহলে পাবি কি? তো তোকে অ্যাপ্রক্সিমেশন করতে হবে, ডিজিটাল সাম করতে হবে, অনেকগুলো টেকনিক আছে যেগুলো তোকে অ্যাপ্লাই করতে হবে। তো সেগুলো তো আলাদা ব্যাপার।
ম্যাথ আমি তোকে কোনো পারফেক্ট নাম্বার দিচ্ছি না 50-এ। ম্যাথ যেরকম ডিফিকাল্টি লেভেল থাকবে সেই অনুযায়ী নাম্বার হবে, ঠিক আছে? ম্যাথে কতক্ষণ সময় থাকা উচিত? ম্যাথে তোর কাইন্ড অফ 28 মিনিটস মতো থাকলে ঠিক আছে, মানে 28 মিনিটস অনেক। যারা প্রো খেলোয়াড় হবে, দেখ আমি এই এই ইয়েটা বলছি নর্মাল, যারা হচ্ছিল প্রথম দিকের খেলোয়াড়, ঠিক আছে? অ্যামেচার লেভেলে আছে যারা, যারা প্রো লেভেলে আছে তারপরে এই লেভেলটা সে 25 মিনিট করে নেবে, ঠিক আছে? 25 মিনিট, যেটা করা খুব কঠিন, খুবই কঠিন। ইনফ্যাক্ট 25টা কোশ্চেন 28 মিনিটে করাও খুব চাপের ব্যাপার। কিন্তু তুই হচ্ছে হলো যখন স্পিড টেস্ট দিচ্ছিস তখন তার মধ্যে তোর ডেভেলপ হয়ে যাবে আস্তে আস্তে। ওকে, তো তুই 28 মিনিটে কিন্তু করতেই হবে, রাইট? এখানেও তুই চাইলে তুই 1 মিনিট মতো বাঁচাতে পারিস। আমি ধরে নিলাম তুই 28 মিনিটেই করবি, ঠিক আছে? 28 মিনিটে আমি ধরে নিলাম তুই করবি। এবার আসি ইংলিশ। ইংলিশে তোকে, তুই যদি প্রথম দিকের স্টুডেন্ট হোস, মানে হচ্ছিল কি এখন সবে সবে প্র্যাকটিস শুরু করেছিস, এখনো পুরো সিলেবাস কমপ্লিট হয়নি, অনেকটা পড়েছিস, তাও এখনো মনে হচ্ছে আরেকটু বেশি কিছু হতে পারে, তাহলে তোর 35, ঠিক আছে? 35 তো পেতে হবে 50-এ। আর তুই যদি প্রো লেভেলের খেলোয়াড় হোস তাহলে তোকে পেতে হবে 45 আউট অফ 50, ঠিক আছে? কতক্ষণ সময় নেওয়া উচিত? কতক্ষণ সময়? 14 মিনিট, ঠিক আছে? আর তুই যদি প্রো লেভেলের খেলোয়াড় হোস তাহলে তুই এখানে 12 মিনিটে করবি এটা। এখানে আবার এগেইন তুই 2 মিনিট বাঁচিয়ে নিলি, রাইট? তারপর তোর জিকে। জিকে তুই, এটাও তোর ডিফিকাল্টি লেভেলের উপর নির্ভর করছে, এটাও আমি কোনো মার্কস দেবো না তোকে। যেরকম ডিফিকাল্টি লেভেল আসবে সেই অনুযায়ী তোর মার্কস ভ্যারি করবে, রাইট? তো এই জন্য না, এই তোর জিআই আর হচ্ছিল সরি তোর ম্যাথ আর জিকের জন্য না তোর কাট অফে হেরফের হয়ে যায়। কোনো কাট অফ অনেক বেশি চলে যায়, সেখানে জিকেটা সহজ করে দেয়। কোনো কাট অফ অনেক তলায় থাকে, কারণ কি জিকেটা কম্পারেটিভলি কঠিন করে, ঠিক আছে? তো এখানে আমি তোর কোনো নাম্বার দিচ্ছি না, বাট বি ভেরি শিওর কি তুই 5 থেকে 6 মিনিটের মধ্যে এটা করে নিচ্ছিস। এবার তুই যোগ কর সময়, হ্যাঁ? 13 + 25, সরি 13 + 88 কর, হ্যাঁ? তাহলে কত হলো? 41। ওকে, 41। এখানে কত হলো? এখানে কত হলো? 13 + 28 হচ্ছিল 41, 55, রাইট? 55 আর 5 মিনিট এখানে, ঠিক আছে? তো 5 মিনিট মানে হচ্ছিল তোর, এখানে ধরে নে 5 মিনিট, তো 5 মিনিটের বেশি লাগার কথাও নয়। ফটাফট দেখবি আর অ্যান্সার করবি, পারবি না এগিয়ে যাবি, ঠিক আছে? 5 মিনিট, ঠিক আছে? তার মানে এটাই দেখ তোর পুরোপুরি 60 মিনিট শেষ। 15 মিনিট প্লাস 28 মিনিট, তার মানে 41। 41 ঠিক বললাম না? সরি, তোর 43, থ্রি 43, 43 প্লাস হচ্ছিল তোর 14 মিনিট, তোর 57, 57 আর 5 মিনিট, ওই আমি ধরে নিলাম এদিক ওদিক করে এখানে 60 মিনিট হয়ে গেল। বাট এখানে দেখ 2 মিনিট আর 2 মিনিট করে বাঁচিয়ে রেখেছি। এটা না তোর চাকরি পাওয়ার আগে এই জিনিসটা তৈরি হবে, মানে চাকরি পাওয়ার আগে এই মুহূর্তটা হবে, যেখানে তুই 56 মিনিটের মধ্যে তুই তোর কোয়েশ্চেন অ্যাটেম্প্ট 1 থেকে 100 অব্দি করে ফেলবি। 1 থেকে 100 অব্দি কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করে ফেলবি 56 মিনিটে। যেদিন তুই এটা করতে পারবি, 56 মিনিটে তুই করে ফেলছিস, সেদিন তুই বুঝবি যে তুই ঠিকঠাক জায়গায় চলে এসছিস। তোর কাছে এখনো 4 মিনিট আছে। এই 4 মিনিটটা তুই কি করবি? তোর দেখবি পাশে একটা জিনিস আছে, মার্ক ফর রিভিউ, ঠিক আছে? খুব ভালো করে অপশনটাকে ইউজ করবি, খুব ভালো করে। তার কারণ কি, তোর মেনলি এই তিনটে সেকশন, মেনলি এই তিনটে সেকশন জিকে খুব একটা এই মার্ক ফর রিভিউর মধ্যে আসে না। জিআই, ম্যাথ অ্যান্ড ইংলিশ, এই তিনখানা সেকশনে তোর এরকম কিছু কোশ্চেন থাকবে, এরকম কিছু কিছু কোশ্চেন থাকবে যেগুলো তোর মনে হবে কি এটা আমি পরে চেষ্টা করলেও পারতে পারি, ঠিক আছে? যেটা আমি পরে চেষ্টা করলেও পারতে পারি সেরকম। তবে মার্ক ফর রিভিউ যেন কখনোই কখনোই 7-8টার বেশি না হয়, ঠিক আছে? ম্যাক্সিমাম 8, ম্যাক্সিমাম 8, 8-এর বেশি যেন মার্ক ফর রিভিউ না থাকে। এই 4 মিনিটটা হচ্ছিল এই 8খানা কোশ্চেনের জন্য। এবং বিলিভ মি, যখন তুই
এনাফ রেডি হবি যখন তুই আগের সপ্তাহে 7 দিনে 7খানা স্পিড টেস্ট দিয়েছিস, 1 মাস ধরে তুই সপ্তাহে 4খানা করে স্পিড টেস্ট দিয়েছিস এবং রেগুলার তুই 2টো করে স্পিড টেস্ট দিস নর্মাল সময়, তুই তৈরি, তখন তোর 56 মিনিটে শেষ হবে। এবং এই লাস্টের 4 মিনিটে এই যে 8খানা কোশ্চেন আছে না, 8খানা কোশ্চেনের মধ্যে 5খানা তৈরি হয়ে যাবে, 5খানা হয়ে যাবে তোর 5খানা। তার মানে তুই, আমি যদি ধরি যে 56 মিনিটে তুই যদি মোটামুটি 75খানা ঠিক করে থাকিস, অ্যাটেম্পটের কথা বলছি না, অ্যাটেম্পটে না, ঠিক করে থাকিস, তার সাথে আরো 5খানা কোশ্চেন ঠিকঠাক যুক্ত হয়ে যাবে। কেন বলতো? তোরা না হিউম্যান মাইন্ডের সম্পর্কে জানিসই না কিছু। হিউম্যান মাইন্ড কিরম ভাবে কাজ করে সেটাও তোর কোনো আইডিয়া নেই। কিরম করে কাজ করে জানিস? ওই যে গল্পটা বললাম না, যে জিওগ্রাফির টিচার আমাদের ক্লাসে ঢুকেছে, এটা সত্যি হয়েছিল, আমার সাথে সত্যি হয়েছিল। 10 মিনিট তোকে পড়তে বললো, 10 মিনিটে তোকে বললো যে হচ্ছিল তুমি আহ, আমাকে পড়ে রেডি করো, আমাদের একটা প্রেসার ক্রিয়েট করলো, না হলে কিন্তু আমি ডায়েরিতে লিখে দেবো, গার্জিয়ানকে দিয়ে সই করিয়ে আনতে হবে। ওই 10 মিনিটে না আমাদের মাথা আলাদাভাবে কাজ করে। লাস্টে যখন দেখবি 4 মিনিট, 3 মিনিট 59 সেকেন্ড, 3 মিনিট 58 সেকেন্ড, তখন না তোর মাইন্ড আলাদাভাবে কাজ করবে। ওই 8খানা কোশ্চেনের মধ্যে তোর খুব তাড়াতাড়ি, আগে যেগুলো মাথায় আসছিল না হঠাৎ করে মাথায় চলে আসবে, হঠাৎ করে। আর এই 8খানা কোশ্চেনের মধ্যে কি কি থাকতে পারে বলতো? আমি তোকে একটা ইয়ে দিয়ে দিচ্ছি, আইডিয়া দিয়ে দিচ্ছি। সেই 8খানা কোশ্চেনের মধ্যে কি কি থাকবে? স্পিড টেস্ট তো নিশ্চয়ই দিয়েছিস, তো স্পিড টেস্টে তুই দেখবি এরকম ধরনের কোশ্চেন থাকে। কিরকম বলতো? এইরকম, ধর এরকম রিজনিং এ এরকম কোশ্চেন থাকে না, যে এখানে 10, এখানে 2, এখানে 5, এখানে 1, এখানে 2, তারপর এখানে এরকম 2, এখানে 5, এখানে 7, এখানে 1, এখানে তোর কোশ্চেন মার্ক দিয়ে দেবে, ঠিক আছে? তো এবার বলছে যে এটা কিরকম ভাবে হবে। এবার তুই প্রথমে ভাবছিস, মানে একদম প্রথম তুই যখন ধরেছিস কোশ্চেনটা, মানে পরীক্ষা যখন শুরু হয়েছে, তুই সেশনটা গেছিস, প্রথম কোশ্চেনটা দেখছিস, তখন তোর মাথায় আসে না কিরম করে হতে পারে, কিরম করে। অনেক রকম টেকনিক আছে, কি আমি যোগ করব, কি আমি স্কোয়ার করব, স্কোয়ার করে যোগ করব, মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করে ডিভাইড করব, অনেক রকম টেকনিক আছে। তো আমি এখানে যোগ করে দেখলাম আসছে না, ইন্টু করে দেখলাম আসছে না, তখন আমি কি করব? কিন্তু আমার মনে হচ্ছে যে জিনিসটা কিন্তু সহজ, খুব বেশি কঠিন তো দিতে পারে না, তাহলে আমি কি করব? এটাই মার্ক ফর রিভিউ করবো। ঠিক আছে, এই এক ধরনের কোশ্চেন যেটা হচ্ছিল তুই পারবি না, মার্ক ফর রিভিউ করতে হবে, পরে গিয়ে তোর মিলে যাবে ওই লাস্টের 4 মিনিটে। ঠিক আছে, আর কিরকম থাকতে পারে? 5, 7, 10, 14, তারপর কোশ্চেন মার্ক। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন থাকতে পারে যেখানে তুই বুঝতে পারছিস না কিরম করে আসছে, সিকোয়েন্সটা কিরম করে আসছে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন থাকতে পারে। আর অঙ্কে তো যে কোনো ধরনের কোশ্চেন থাকতেই পারে। তো এই ধরনের কোশ্চেন গুলো না তোর মার্ক ফর রিভিউ, যখন তুই পারবি না, তোর মনে হচ্ছে, তোর ভেতরে একটা সেন্স আছে যে জিনিসটা সহজ কিন্তু আমি পারছি না, ডোন্ট গেট ইমোশনালি অ্যাটাচ। ঠিক আছে, ডোন্ট গেট ইমোশনালি অ্যাটাচ উইথ এ স্পেসিফিক কোশ্চেন, ওটাকে মার্ক ফর রিভিউ কর, আগের কোশ্চেনে এগিয়ে যা। ঠিক আছে, তো লাস্টের ওই 4 মিনিটে আমি ঘুরে আসবো, কিন্তু এটা সেই করতে পারবে, আমি বললাম না, যে হচ্ছিল ওই প্রো লেভেলের খেলোয়াড় হবে। প্রো লেভেলের খেলোয়াড় হতে গেলে কি করতে হবে? প্রো লেভেলের খেলোয়াড় হতে গেলে কয়েকটা ক্রাইটেরিয়া আছে। কি, তোমাকে দিনে 10 ঘন্টা পড়তে হবে, 1 নম্বর ক্রাইটেরিয়া 10 আওয়ার স্টাডি। ঠিক আছে, 2 নাম্বার যেটা বললাম স্পিড টেস্ট, 3 নাম্বার প্রচুর অ্যাডিকুয়েট এক্সামস। মানে আমরা এক্সামসই দিই না, আমরা ভাবি যে আমার তো প্রিপারেশন নেই, আমার ফর্ম ফিল আপ করে কোনো লাভ নেই। 1 নম্বর তোমার 10 ঘন্টা স্টাডি, যেটা তোমার জ্ঞান বাড়াবে, নলেজ। 2 নাম্বার স্পিড টেস্ট, যেটা তোমার কনফিডেন্স বাড়াবে, প্লাস টাইমিং ঠিক করবে। আর 3 নম্বর হচ্ছিল অ্যাডিকুয়েট এক্সাম, যথেষ্ট পরিমাণে এক্সাম, যেটা তোমাকে কনফিডেন্স বিল্ড আপ করবে। ঠিক আছে,
তো এই তিনখানা যার মধ্যে আছে, এই তিনখানা যে করে, সে এই 4 মিনিট লাস্টে পরীক্ষার পরে পাবে, যখন সেই মার্ক ফর রিভিউ গুলো অ্যাটেম্প্ট করবে। আর একটা কথা আমার খুব ভালো করে ভেবে রাখ, ঠিক আছে? সেটা হচ্ছে যে, ধর তোর 1 মাস পরে পরীক্ষা, আমি ধরে নেবো এটাই আমার শেষ পরীক্ষা, এটাকে আমাকে পাস করতেই হবে যেমন করে হোক, ঠিক আছে? আর ধর আমার কালকে পরীক্ষা, তাহলে আজকে রাতে আমি ভাববো যে কালকে পরীক্ষা, ঠিক আছে, আমার আর কিছুই করার নেই, আমি যথেষ্ট পড়েছি, আমি দিনে 10 ঘন্টা পড়েছি, আমি স্পিড টেস্ট দিয়েছি যেরকম দাদা বলেছিল, আমি পরীক্ষাও মোটামুটি অ্যাটেম্প করি যে কটা পরীক্ষা আছে। এবার পরীক্ষা না হলে তো আমার আর গিয়ে পরীক্ষা দেওয়ার কোনো ইয়ে নেই, স্কোপ নেই। তো যেরকম ভাবে বলেছিল আমি সেরকম ভাবে করেছি, আমার আর কিছু করার নেই, ঠিক আছে? অল ইজ ওয়েল, যেটা 3 ইডিয়টস বলেছিল। কি ভাববি? যে অল ইজ ওয়েল, আমার আর কিচ্ছু করার নেই, কালকের পরীক্ষা আমি যদি পাস না করি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, পরের পরীক্ষা তো আবার আছে। সেটা তো যতই ইম্পর্টেন্ট পরীক্ষা হোক, তুই আগের দিন ঠিক এটাই ভাববি যে আমার পরে আরো পরীক্ষা আছে। আমাদের একটা স্যার বলেছিল যে আমরা বলি সময় চলে যায় নদীর স্রোতের পাড়ে, তাই না? মানে সময় খুব তাড়াতাড়ি চলে যায়, বাট যে চায় তার জন্য সময় থেকেই যায়, ঠিক আছে? কিরকম করে বললাম? কি, ধর হচ্ছিল 27 বছর অবধি তোর সিজিএল পরীক্ষা দেওয়ার বয়স, আনরিজার্ভদের জন্য, আমি আনরিজার্ভ, তো আমি আনরিজার্ভের কথা বলছি, তো 27 তাহলে বছর এখন অবধি তোমার। 30, হ্যাঁ, এখন ঠিক। 30। না না, 30 সবকিছুর জন্য না, 27-এর জন্য কিছু পোস্ট থাকবে, ম্যাক্সিমাম পোস্ট 27-এর। আর কিছু ইন্সপেক্টর পোস্ট থাকবে, ওই ইয়ে ইনকাম ট্যাক্স এক্সাইজ ওইগুলোর জন্য, ইন্সপেক্টর পোস্ট যেগুলো আছে সেগুলোর জন্য 30, ঠিক আছে? তো 60% পোস্ট হচ্ছে 27-এই শেষ হয়ে যায়, ঠিক আছে? আর বাকি 40% বা 30% থাকে হচ্ছে 30-এর জন্য। তো আমি যখন 27 হয়ে যাব, আমি 27 যখন লাস্ট পরীক্ষা দিয়েছি 27-এ, ঠিক আছে, তখন আমি কি ভাববো? তখন আমি ভাববো এই পরীক্ষাটা না হলে তো আমি আর এই পরীক্ষাটা দিতে পারবো না। তখন আমি ভাববো ঠিক আছে, কোনো সমস্যা নেই। মানে আমি এইটা ভাববো যে 1 মাস আগে যে আমাকে এই পরীক্ষাটা পেতেই হবে, কারণ কি এই পরীক্ষাটা চলে গেলে আমার কাছে আর পরীক্ষা নেই, ঠিক আছে? কিন্তু পরীক্ষার আগের দিন আমি আবার সেম জিনিস ভাববো, ঠিক আছে, আমার কাছে আমি যথেষ্ট চেষ্টা করেছি, আমি ট্রাই করেছি আমার বেস্ট, আমার লেভেল বেস্ট ট্রাই করেছি, যেরকম করে আমাকে স্পিড টেস্ট প্র্যাকটিস করতে বলা হয়েছিল আমি সেরকম ভাবে করেছি, আমি দিনে 10 ঘন্টা পড়েছি, ভগবান আমাকে দেখছো, ঠিক আছে? তো এই পরীক্ষা যদি আমি না পাই, কিচ্ছু করার নেই, আমি আবার পরের পরীক্ষা দেবো। পরের পরীক্ষা কি হবে? মন তোমাকে, তোমার নিজের মন তোমাকে জিজ্ঞেস করবে, পরের পরীক্ষা আবার কি? এই তো শেষ, আর তো পরীক্ষা পাবি না। তখন তোমার মন আবার রিপ্লাই দেবে কি, না, পরের পরীক্ষা আছে। টেটের সব পরীক্ষা হচ্ছিল 35 বছর অব্দি, আমি 35 বছরের পরীক্ষা ট্রাই করবো, আমি ডব্লিউবিসিএস ট্রাই করবো, যেটা সম্মান আলাদা লেভেলের, ঠিক আছে? কোথায় সিজিএল এর সম্মান, কোথায় ডব্লিউবিসিএস এর সম্মান, ঠিক আছে? ডব্লিউবিসিএস অফিসার হয়ে যদি পুলিশ স্টেশনে যাস, তখন ওরা উঠে দাঁড়াবে, আর সিজিএল এর ইন্সপেক্টর হয়ে যদি পুলিশ স্টেশনে যাস, তোর দিকে তাকাবেও না। তো সম্মান ইজ সামথিং হুইচ ইউ কান্ট বাই, ঠিক আছে? তোকে অর্জন করতে হবে। তো তোর যতই সেন্ট্রালের টাকা থাকুক, সম্মানটা তোকে ডব্লিউবিসিএস দেবে, ঠিক আছে? তুই মানিস আর না মানিস। তো মনকে এইভাবে বোঝাবি যে 1 মাস পরে পরীক্ষা হলে পেতেই হবে, আর একদিন আগে আমি ভাববো যে ঠিক আছে পরের পরীক্ষা আছে, কোনো সমস্যা নেই, যেটা সত্যি, যেটা আমি প্রত্যেকটা পরীক্ষার আগে ভাবতাম যে পরের পরীক্ষা আছে, আমাকে আমার কোনো চিন্তা করার ব্যাপার নেই, সত্যি পরের পরীক্ষা আছে, ঠিক আছে? দিস ইজ নট দ্য এন্ড, পরের পরীক্ষা আছে, কিন্তু প্রোভাইডেড তুমি সততার সাথে প্র্যাকটিস করছো। দেখ, যে সততার সাথে বিজনেস করে সে একটু দেরি হলেও সাফল্য পায়, যে সততার সাথে প্র্যাকটিস করে সে দেরি হলেও পরীক্ষা তো পাস করবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। তো ঠিকঠাক করে পড়, চিন্তার কোনো ব্যাপার নেই। আর পরীক্ষা দিবি এই জন্য, পরীক্ষা পাস করার জন্য না, পরীক্ষা দিবি এই জন্য যেন তুই ইনাফ স্যাটিসফাইড হোস যে আমি যেগুলো পড়ে এসেছি সেগুলোর মধ্যে থেকে আমি আমার নলেজটা পুট করেছি। আগের পরীক্ষাটায় আমি পেয়েছিলাম 100-র মধ্যে 50, এই পরীক্ষাটা আমি 50-এর থেকে 10 নাম্বার হলে তো বেশি পাবোই, এরকম নয় যে 49 পাবো, আমি তো কিছু না হলেও 55 পাবো। তার মানে কি, তোর মধ্যে একটা সেন্স দেবে যে ইউ আর গ্রোয়িং। এই যখন সেন্সটা আসবে না, তোর মনে না দুটো সত্তা আছে জানিস, একটা নেগেটিভ একটা পজিটিভ। তোর পজিটিভ
সত্তাটা না তোকে সবসময় মোটিভেট করে, আর নেগেটিভ সত্তাটা তোকে সবসময় ডিমোটিভেট করে। তো তুই যখন পরীক্ষা দিয়ে বেরোবি, তখন তোর পজিটিভ জিনিসটা তোকে বলবে, তুই যদি ঠিকঠাক করে পড়ে থাকিস, ঠিকঠাক করে পরীক্ষা দিবি নিশ্চয়ই, ঠিকঠাক করে প্র্যাকটিস করলে ঠিকঠাক করেই পরীক্ষা দিবি, আই এম ভেরি শিওর। ঠিক আছে? তোকে তখন পজিটিভ সত্তাটা বলবে, ভেরি গুড, ইউ হ্যাভ ডান ভেরি ওয়েল। ঠিক আছে? তো তুমি আরো ভালো করে পড়ো, পরের পরীক্ষাটা চান্স পাবো কি না পাবো ডাজেন্ট ম্যাটার। আমি তো পরীক্ষা দিতে চাই, আর আগের পরীক্ষা থেকে সামান্য একটু ভালো পারফর্ম করতে চাই, বেশি পারফর্ম। আর যদি পরীক্ষা খারাপ হয়, তাহলে কি হবে? তাহলে তোর নেগেটিভ সত্তাটা তোর উপর হাবি হবে। ঠিক আছে? দিয়ে বলবে যে এতটা সময় নষ্ট করেছিস, সময় চলে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, কিচ্ছু হবে না। মেক ভেরি শিওর যে তোর নেগেটিভ জিনিসটা যেন তোর উপর ডমিনেট না করতে পারে, তোর পজিটিভ জিনিসটা যেন সবসময় তোর উপর ডমিনেট করে। তাহলে ও নেগেটিভকে না দাবিয়ে রাখবে। একমাত্র উপায় কি করে পজিটিভ জিনিসটাকে নিজের মধ্যে থেকে বার করা যায়, 10 ঘন্টা স্টাডি অ্যান্ড 10 ঘন্টা স্টাডি অ্যান্ড 10 ঘন্টা স্টাডি। ঠিক আছে? নো রেস্ট। যার জন্য, যার কাছে চাকরি নেই, তার কাছে পুজো নেই। আজকে তোর বয়স 25 বছর, তুই ভাবছিস ঠিক আছে, বাড়ির লোক বলছে যাই পুজোটা একটু ঘুরেই আসি, পুজো কি আর বারবার আসে? বিশ্বাস কর, যখন 30 বছর থাকবে না, তখন তোর নিজেই বেরোতে ইচ্ছা করবে। যখন 35 বছর হবে না, তখন মনে হবে যে আমি আর থাকতেই চাই না এখানে, পুজোটা তো একদম মানে আমার মাথা খারাপ করে দিচ্ছে। তো ফার্স্ট অফ অল এমন একটা কিছু চাই, সেটা গ্রুপ ডি চাকরি হোক, যেটার মধ্যে 20,000 টাকা ইনকাম, কিন্তু অ্যাটলিস্ট তোর জীবনটাকে সিকিউর করবে ওই 20,000 টাকা। অ্যাটলিস্ট তোর জীবনটাকে তুই অ্যাডভান্স করতে পারবি। অ্যাডভান্স মানে কি? দেখ, অনেকে অনেক রকম মজা করে যে সরকারি চাকরি না হলে বিয়ে হবে না, ভালো বউ হবে না, ভালো দেখতে বউ হবে না। আমি বলছি সরকারি চাকরি নয়, চাকরি না হলে, যে কোনো চাকরি, সবাই কি সরকারি চাকরি করছে? চাকরি না হলে কিন্তু জীবনটাই এগোবে না। তুই কলেজ পাস করেছিস, তুই স্কুল পাস করেছিস, কলেজ পাস করেছিস, 3 নম্বর হচ্ছিল তুই জবটাকেও পাস করতে হবে। এই দুটো না খুব ইজি গোয়িং ছিল, তোকে পাস করিয়ে দেওয়া হয়েছিল, যে নে তোকে পার করে দিলাম, এবার তুই তোর জীবন বাঁচ। বলেছিল না, লে সিমরান জি লে আপনি জিন্দেগি। তো এইটা হচ্ছিল তোর সেই জিন্দেগি। ঠিক আছে? এবার তুই সেটাকে বাঁচবি, মজা করবি, নাকি সারা জীবন হচ্ছিল ওই এক ঘরে হয়ে থাকবি? মজা করতে হবে তো। এরপরে কি 4 নম্বর স্টেপ, বিয়ে। ঠিক আছে? 5 নম্বর স্টেপ, তারপরে ফ্যামিলি প্ল্যানিং। এই জায়গায় তুই আটকে আছিস, এই জায়গায়। এই জায়গাটা যদি না পাস করিস না, তাহলে এটাও আসবে না, আর এটাও আসবে না। এই জায়গাটা পাস করা খুব ইম্পর্টেন্ট সব ছেলের জীবনে। মেয়েদের কথা ভুলে যাও। ছেলের জীবনে এই জন্য ইম্পর্টেন্ট, কি না হলে তার জীবনটাই এগোবে না। আর মেয়ের জীবনে এই জন্য ইম্পর্টেন্ট, যদি এই যদি এই লেভেলটা সে পাস না করে না, সে সারা জীবন ডিপেন্ডেন্ট হয়ে যাবে, সারা জীবন। তার জন্য আর কিছু থাকবে না। তাকে তার পরিবার যেরকম ভাবে চলতে বলবে, তাকে সেরকম ভাবে চলতে হবে। তো একটা মেয়ের পয়েন্ট অফ ভিউ থেকে এই জন্য ইম্পর্টেন্ট কি সে ইন্ডিপেন্ডেন্ট হয়ে বাঁচবে। ইন্ডিপেন্ডেন্ট মানে এরকম নয় যে আমি আজকে রাত্রিবেলা নাইট পার্টি করলাম, এরকম নয়। সেটা যাদের মধ্যে ইয়ে আছে, নলেজ আছে, তারা তো নিজেরাই সফিস্টিকেশন লেভেলটাকে জাজ করতে পারে, কোন লেভেলে গিয়ে তার করা উচিত। কোনো সরকারি কর্মচারী মেয়ে এরকম আমি দেখিনি যে নাইট পার্টি করে বেরোচ্ছে। বরং আমি এরকম দেখেছি যে হচ্ছিল ইয়ে করে, ওই আইটি টাইটি করে, তারা করে। কারণ কি, তারা খেটে চাকরিটা পায়নি। তারা চাকরি বাবা করিয়েছে, বা নিজের ইয়েতেই পড়েছে, ক্যাম্পাসিং করেছে, চাকরি পেয়ে গেছে। ঠিক আছে? তো তাদের জন্য আলাদা, বাট আমাদের জন্য আলাদা। উই আর গভর্নমেন্ট এমপ্লয়ি, আমাদের খেটে চাকরিটা পেতে হয়েছে। তো আমাদের মধ্যে এই সেন্সটা ডেভেলপ নিজে থেকেই করে যাবে, এটা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু এই 3 নম্বর লেভেলটা না পাস করা খুব ইম্পর্টেন্ট। ছেলেদের জন্য তো আরোই ইম্পর্টেন্ট, আর মেয়েদের জন্য অন্যভাবে ইম্পর্টেন্ট। মেয়েরা যারা শুনছে এই আমার ভিডিও, যদি শুনে থাকে, তাহলে ভেবে নাও যে সারা জীবন আফসোস করতে হবে যদি চাকরি না পাও, যে ইস, যদি চাকরি পেতাম। ঠিক আছে? তো এরকম ভাবে পড়, খুব কনফিডেন্ট থাক। কনফিডেন্ট থাকার একমাত্র উপায় হচ্ছিল আরো বেশি পড়া। ঠিক আছে? তো আজকে এইটুকুই থাকুক, আর বেশি টানবো না। ঠিক আছে? এইটুকুই থাকবে। বুঝতে পেরেছিস?
ঠিক আছে দাদা, ভালো লাগলো কথা বলে। ঠিক আছে, আমার ভালো সাথে করে motivate আরো হয়ে গেল। বেশি আরো বেশি মোটিভেটেড হয়ে পড়, আরো সকালবেলা ওঠ। সকালবেলা না স্পেসের সাথে আমাদের একটা কানেকশন থাকে, যে সকালবেলা উঠে আমরা যেটা করব সেই ইচ্ছাটা স্পেসে যাবে আর রিফ্লেক্ট করে খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে আসবে। আরো সকালবেলা ওঠ, 5টায় ওঠ, দরকার হলে 4টায় ওঠ। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ঠিক আছে।